হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের যেমন আমরা এমসিকিউ এর মাস্টার ক্লাস স্টার্ট করেছি, একই রকমভাবে আমরা লাইফ সায়েন্সেরও স্টার্ট করব। তাই আজকে আমরা শুরু করলাম তোমাদের লাইফ সায়েন্সের এমসিকিউ এর মাস্টার সিরিজ। আজকে লাইফ সায়েন্সের ফার্স্ট ক্লাস। আমরা এই চ্যানেলটা শুধুমাত্র যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা শুধুমাত্র দশম শ্রেণীতে প্রথমবার উঠতে চলেছো, তাহলে দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। এখানে শুধুমাত্র দশম শ্রেণীর যাবতীয় ক্লাস, জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাস, টেস্ট পেপার, সমস্ত কিছুর সলিউশন তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। এর আগে আমরা এইচকে এডু হাব এই চ্যানেলে আমরা কি করি, এই চ্যানেলে আমরা আগে 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত ভিডিও প্রোভাইড করতাম এবং এখানে আমাদের গত বছরের টেস্ট পেপারগুলো, পর্ষদ টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার এবং তার আগের বছর মানে 2 বছর আগেকার পুরনো টেস্ট পেপারগুলো কিন্তু আমরা এখানে সলভ করে দিয়েছিলাম এই চ্যানেলে। কিন্তু এবার আমরা নতুন যে টেস্ট পেপারগুলো বেরোবে এই বছর 2025 সালে পর্ষদ এবং এবিটি টেস্ট পেপার যেগুলো বেরোবে সেগুলোর জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সমাধান আমরা এই চ্যানেলে প্রোভাইড করব। এখন যে তোমরা চ্যানেলটা দেখতে পাচ্ছ এইচকে এক্সক্লুসিভ, এখানে তোমরা কিন্তু পাবে। পুরনো বছরের টেস্ট পেপারের সমাধানগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করতে পারো। ওকে, চলো আমরা তাহলে এমসিকিউর মাস্টার সিরিজটা স্টার্ট করি। আমাদের লাইফ সায়েন্সে দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে, হিমোফিলিয়া বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? হিমোফিলিয়ার ক্ষেত্রে বাহক মাতা, তাহলে বাহক মাতা মানে এক্স, একটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এক্স হচ্ছে একটা স্মল এইচ। বাহক মানে একটার মাথায় ক্যাপিটাল এইচ থাকবে, একটার মাথায় কিন্তু স্মল এইচ থাকবে। ওকে, যখন আক্রান্ত হয়, আক্রান্ত হলে দুটোই কিন্তু স্মল এইচ হয়। দুটো ক্যাপিটাল এইচ যদি মাথায় থাকে, দুটো এক্সের মাথায়, তার মানে সেই মাতা বা সেই মহিলা হচ্ছে স্বাভাবিক। দুটোই ক্যাপিটাল মানে স্বাভাবিক, দুটোই স্মল মানে হচ্ছে আক্রান্ত। একটা ক্যাপিটাল একটা স্মল যদি হাতের থাকে, ছোট হাতের এইচ হয়, তাহলে সেখানে আমরা জানি যে সেটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। কেমন, সেই রোগের বাহক। এখানে এইচ মানে হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়ার বাহক। তাহলে এটা আক্রান্ত হিমোফিলিয়া, এটা হচ্ছে স্বাভাবিক এবং এটা হচ্ছে হিমোফিলিয়া জিন বহনকারী বা বাহক কিন্তু স্বাভাবিক। ওকে, এবার আমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে সেখানে বলছে মাতা হচ্ছে হিমোফিলিয়ার বাহক, তার মানে এক্সের মাথায় একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ আমরা লিখলাম। পিতা যেটা, পিতার যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে পিতার এক্সের মাথায় যদি আমি ক্যাপিটাল এইচ দিই তার মানে সেটা স্বাভাবিক। যদি আমরা ক্যাপিটাল এইচ না দিয়ে যদি আমরা স্মল এইচ দিই, সেই পিতা কিন্তু আক্রান্ত হয়ে যাবে। যেহেতু একটাই এক্স ক্রোমোজোম, তাহলে যদি হিমোফিলিয়া জিন থাকে তার মানে সেটা আক্রান্ত, যদি ক্যাপিটাল এইচ থাকে তার মানে সেটা হচ্ছে স্বাভাবিক। এর দুটো কেস হতে পারে, পিতা হয় আক্রান্ত হবে বা স্বাভাবিক হবে। মাতাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে তিনটা কন্ডিশন, তারা স্বাভাবিক হতে পারে, বাহক হতে পারে, আক্রান্ত, তিন ধরনের হতে পারে। ওকে, এবার এখানে আমরা গ্যামেট দুটোকে ভাগ করব। এক্স এর একটা দেখো ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে এক্স এর হচ্ছে স্মল এইচ। এখানে দুই ধরনের গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে ওয়াই। এবার এই এক্স এর সঙ্গে এক্স ক্যাপিটাল এইচ, তাহলে এখানে আমরা পাচ্ছি, আমি উপরে লিখছি, আমি নিচে জায়গা নেই, এক্স দুটো ক্যাপিটাল এইচ পেলাম। আর একটা এক্স এর সঙ্গে এইটার সঙ্গে এটা করবো, তাহলে এক্স স্মল এইচ ক্যাপিটাল এইচ, আমরা ক্যাপিটাল এইচটাকে আগে লিখবো, এক্স ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে এক্স স্মল এইচ। ওকে, তাহলে এই এক্সটার সঙ্গে এবং এই এক্সটার সঙ্গে এই পিতার এক্সের ক্রোমোজোমের আমরা অ্যারেঞ্জমেন্টটা করলাম। ওয়াইয়ের সঙ্গে করছি না, যেহেতু আমার প্রশ্ন বলেছে শুধুমাত্র কন্যাদের মধ্যে। এবার দুটো কন্যা হলো আর দুটো পুত্র হবে, পুত্র দুটো আমরা বের করলাম না। দুটো কন্যার মধ্যে দেখো এই কন্যাটাতে দুটোরই মাথায় ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক। এই কন্যাটার দেখো একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ মানে সেটা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। বাহক হলেও সেটা কিন্তু কোনোভাবে আক্রান্ত কিন্তু নয়। এবার প্রশ্নতে আসব, এখানে আমরা দুটো পেলাম, তাহলে দুটো পাচ্ছি, এখানে আমি নিচে লিখে দিয়েছি দেখো যে একটা হচ্ছে এক্স দুটোই মাথায় ক্যাপিটাল এইচ, দুটো এক্স এর মাথায় ক্যাপিটাল এইচ, একটা পেলাম এক্স এর মাথায় একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ। এটা হচ্ছে স্বাভাবিক, এই কন্যাটা হচ্ছে বাহক, কিন্তু তারা কোনোভাবে আক্রান্ত নয়, একটাও আক্রান্ত নয়। আক্রান্ত হতে গেলে দুটো এক্সের মাথাতেই ছোট হাতের এইচ হওয়া উচিত, এই যে ছোট হাতের এইচ হওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি না। ছোট হাতের এইচ এখানেও নেই, দুটোই ছোট হাতের এইচ এখানেও নেই, এইটার মধ্যেও কিন্তু নেই। তার মানে একটাও কিন্তু আক্রান্ত হচ্ছে না, মানে 0%, এটা কিন্তু হবে আনসার। যদি বলতো বাহক কন্যা সন্তানদের মধ্যে বাহক কতগুলো, তাহলে 50%। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তার কারণ হাইপোথ্যালামাস আমাদের দৈহিক তাপমাত্রা মানে উষ্ণতা, শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ, ক্ষুধা তৃষ্ণা এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপরে সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান, এটা কোথায় অবস্থিত?
এটা দেখো আমরা দেখতে পাচ্ছি অপশান খ, আন্দামান নিকোবর, সুমাত্রা, জাভা এই প্রভৃতি যে দ্বীপ অঞ্চলগুলো আছে এটা কিন্তু সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে কিন্তু অবস্থিত। ওকে, তার অন্তর্গত। নেক্সট, যে প্রশ্নের আনসারগুলো তোমরা পারবে অবশ্যই পজ করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন, একটা ক্যাপিটাল একটা স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এগুলো থেকে যে ধরনের গ্যামেটগুলো হতে পারে। ফার্স্ট আমরা দেখবো এখানে হেটেরোজাইগাস কত ধরনের রয়েছে। হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল স্মল এরকম কাপল কটা আছে, একটা হচ্ছে এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটা হেটেরোজাইগাস, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, মানে দুটো হেটেরোজাইগাস। সূত্র তোমরা জানো, অনেক সময় প্রশ্ন আছে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে, তার জন্য সূত্র হচ্ছে 2n। 2n, n মানে কত জোড়া হেটেরোজাইগাস। এখানে 2 ধরনের হেটেরোজাইগাস আছে, তার মানে 2 মানে 4 ধরনের গ্যামেট আমাদের তৈরি হবে। কত ধরনের গ্যামেট তৈরি হয় সেটা বের করার জন্য সূত্র হচ্ছে 2n। এই সূত্র সাহায্যে আমরা খুব সহজেই গ্যামেটের সংখ্যা বের করতে পারি। এরপরে আরও যখন অনেক বড় বড় প্রশ্ন আসবে সেখানেও কিন্তু আমরা খুব সহজ করে এই জিনিসগুলো বের করার আমরা সূত্র বলে দেব। ওকে, নেক্সট, এবার আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কত ধরনের গ্যামেট। তাহলে এখানে খেয়াল করো, ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে একবার ক্যাপিটাল আর দাও, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর করে দাও, তাহলে ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর, তাহলে ওয়াই ক্যাপিটাল ওয়াই এর কাজ হয়ে গেল। স্মল ওয়াই ক্যাপিটাল আর, দেখো এই যে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর, তার মানে 4 ধরনের গ্যামেট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এর ছাড়া এর থেকে বাইরে আর কোনো আমাদের গ্যামেট কিন্তু তৈরি হবে না, তাহলে এই 4 ধরনের গ্যামেট পসিবল। নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে ব্যাখ্যা দিয়েছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, কেমন। নেক্সট, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য। নাইট্রিফিকেশন মানে হচ্ছে সেখানে মাটির মধ্যে যে অ্যামোনিয়া ঘটিত যৌগ থাকে সেটা অণুজীব দ্বারা ভেঙে গিয়ে প্রথমে নাইট্রাইটে পরিণত হয়, পরে সেই নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হয়। ওকে, তাহলে নাইট্রিফিকেশনের মধ্যে আমাদের 2টো ধাপ থাকে, যেখানে প্রথম ধাপে অ্যামোনিয়া মানে NH3 সেটা নাইট্রাইটে পরিণত হয়, পরে সেখান থেকে নাইট্রাইট মানে হচ্ছে NO2 থাকবে শেষে, কেমন, আর নাইট্রেট মানে NO3 থাকবে শেষে, তাহলে সেরকম আমাদের পরিণত হবে। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কোয়েশ্চেন নাম্বার 6, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো মাইটোসিসের কোষ বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোন দশাতে বলছে সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। আমরা জানি মেটাফেজ দশা যখন আমাদের আসে তখন সেখানে সিস্টার ক্রোমাটিডগুলো মেটাফেজ প্লেটে মানে বিষুব অঞ্চলে একটা কোষের নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সজ্জিত হয়, কেমন, এখানে সজ্জিত হয়, এদিকেও কিন্তু সজ্জিত হয়, প্রত্যেকটাতে কিন্তু সজ্জিত হয়। সজ্জিত হওয়ার পর যখন এবার অ্যানাফেজ দশা আসে তখন এখানে ভাঙনটা ঘটে, সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়ে যায়, নিয়ে কিছু চলে যায়, অর্ধেকটা উত্তর দিকে চলে যায় আর কিছু কিন্তু দক্ষিণ দিকে চলে যায়, যেটাকে আমরা কি বলি, অ্যানাফেজীয় চলন। তাহলে সিস্টার ক্রোমাটিড দ্বয় যেটা বিভাজিত হয়ে মানে বিপরীত মেরুর দিকে গমন করে সেটা কোন দশায় ঘটে না, তো অ্যানাফেজ দশায় ঘটে, এবং এই চলনটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, প্রদত্ত কোনটি সমসংস্থ অঙ্গর বৈশিষ্ট্য। সমসংস্থ মানে একইভাবে উৎপত্তিগতভাবে একই, কেমন, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার কারণে তাদের কাজটা আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা অপশান পাচ্ছি, দেখো এখানে গতে, যেখানে বলেছে উৎপত্তিগতভাবে এক, মানে উৎপত্তি গঠন একই কিন্তু তাদের কাজটা আলাদা। ওকে, এখান থেকে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, অপসারী বিবর্তন, সমসংস্থ মানে অপসারী বিবর্তন কেন, না তো তাদের উৎপত্তি গঠন একই কিন্তু তারা বিভিন্ন পরিবেশে থাকার জন্য তাদের মানে অঙ্গগুলো নানাভাবে মানে বিভিন্নভাবে সেই পরিবেশের উপযোগীভাবে কিন্তু অভিযোজিত হয়েছে, তার জন্য ছড়িয়ে গেল, বিবর্তনটা ছড়িয়ে গেল, তার জন্য সেটা হচ্ছে অপসারী বিবর্তন। সমসমস্ত অঙ্গ মানে অপসারী বিবর্তন, আর যখন তোমরা বৃত্তীয় অঙ্গ পড়বে তখন সেটা হচ্ছে অভিসারী বিবর্তন। কেমন, সমসংস্থ মানে উৎপত্তি এক, কাজ আলাদা, যখন সমবৃত্তীয় পড়বে সমবৃত্তীয় তখন সেটা হচ্ছে উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে আলাদা কিন্তু কাজ একই। ওকে, সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, মনে থাকবে। এরপর নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটা আমাদের রাজ্যে অবস্থিত। এটা একদমই সহজ, তোমরা অনেকেই জানো এটা, যে সুন্দরবনটা আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু অবস্থিত। ওকে,
প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টার কৃমির দেহের কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়। এই পদ্ধতিটির নাম কি? রিজেনারেশন। পদ্ধতিটাকে বলা হয় পুনরুৎপাদন। মানে শরীরটা টুকরো 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 হয়ে গেল, প্ল্যানেরিয়ার দেহটা পুরো টুকরো টুকরো হয়ে গেল, প্রত্যেকটা মানে এখানে টুকরো টুকরো হয়ে গেল, এবং প্রত্যেকটা টুকরো থেকে আবার নতুন করে প্ল্যানেরিয়া জন্ম নেবে, নতুন। ওকে, এই যে পদ্ধতি সেটাকে বলা হয় রিজেনারেশন, পুনরুৎপাদন। ওকে, এমন নয় যে সেই অঙ্গটা আবার নতুন করে বেরোচ্ছে, কোনো একটা অঙ্গ কাটা গেল সেখানে আবার নতুন করে অঙ্গ জন্মালো, তা নয়, পুনরায় নতুন একটা মানে নতুন অপত্য সৃষ্টি হবে প্রত্যেকটা খণ্ড থেকে, সেটা হচ্ছে পুনরুৎপাদন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। এখানে ল্যামার্কের আমরা দেখতে পাচ্ছি অস্তিত্বের জন্য সংগ্রাম, কেমন প্রাকৃতিক নির্বাচন, প্রকরণের উৎপত্তির মানে ব্যাখ্যা করতে পারেনি, যাই হোক, কিন্তু এগুলো হচ্ছে জেনারেলি ডারউইনের উক্তি, তাই না? কিন্তু অর্জিত গুণ বা অর্জিত মানে বংশের মানে বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা অর্জিত গুণের বংশানুসরণ, এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। ওকে, তার মানে এখানে আমরা অপশান গ যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাবে। অনেকগুলো এখানে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসছে বিগত বছরগুলোতে। ওকে, নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর আয়ন পরীক্ষায় F2 জনিতে ফিনোটাইপের অনুপাত কি হবে? অসম্পূর্ণ প্রকটতা মানেই একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নাও যে অসম্পূর্ণ প্রকটতা মানে সেখানে ফিনোটাইপ বলুক বা জিনোটাইপ বলুক, ফিনোটাইপ আইদার তোমাকে জিজ্ঞাসা করলো আর তোমাকে জিজ্ঞাসা করলো জিনোটাইপ, দুটোর ক্ষেত্রেই অনুপাত হবে 1:2:1, 1:2:1, এটা ফিনোটাইপ অনুপাত, আর এটাই হচ্ছে জিনোটাইপ অনুপাত। দুটো ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত একই হয়, সেটা হচ্ছে 1:2:1। তোমরা নিশ্চয় ওই সন্ধ্যা মালতীর মানে সংকরণটা পড়েছো, সেখানে তোমরা দেখেছো লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে সংকরণ যখন ঘটানো হয়, 4টে ফুলের মধ্যে একটা লাল হয়, দুটো গোলাপি হয় আর একটা সাদা হয়। তাহলে একটা লাল, দুটো গোলাপি, সাদা একটা, তার মানে 1:2:1। এবং জিনোটাইপ যদি দেখি সেখানেও কিন্তু 1:2:1ই কিন্তু হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে বলা হয়। আমরা যেটা ডাইরেক্ট সেল ডিভিশন জানি, ডাইরেক্ট সেল ডিভিশন মানে প্রত্যক্ষ কোষ বিভাজন, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, যেখানে কোনো বেমতন্তু গঠিত হয় না, একটা কোষ সরাসরি কিন্তু বিভাজিত হয়ে যায়। ওকে, একটা কোষ সরাসরি কিন্তু বিভাজিত হয়ে যায়, এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রসেস। ওকে, অ্যামাইটোসিস সেল ডিভিশন, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়, কোনো স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু এক্ষেত্রে গঠিত হয় না। কোয়েশ্চেন নাম্বার 13, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপটি শনাক্তকারী বৈশিষ্ট্য। নাইট্রিফিকেশনের ক্ষেত্রে আচ্ছা, এই কোয়েশ্চেনটা একবার আমাদের মধ্যে হলো, আরও একবার হয়ে এখানে চলে এসছে। যাই হোক, এখানে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট তৈরি হয়। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14, স্বপরাগযোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয়, স্বপরাগযোগে কোনটা সঠিক নয়? স্বপরাগযোগ মানে কি? স্বপরাগযোগ মানে হচ্ছে একটা ধরো গাছ রয়েছে, এই গাছের মধ্যে সাপোজ এখানে একটা ফুল রয়েছে, এখানে একটা ফুল রয়েছে, কেমন, এখানে একটা ফুল রয়েছে, এখানে ধরো ফুল রয়েছে, এখানে একটা ফুল রয়েছে। এবার এই ফুলের পরাগরেণু সেই ফুলেরই যদি গর্ভমুণ্ডে পড়ে, সেটা একটা পরাগযোগ হতে পারে, সেই ফুল থেকে সেই ফুলেই। কেমন, ধরো 1 নম্বর ফুল থেকে 1 নম্বর ফুলেই মানে পরাগরেণুটা 1 নম্বর ফুল থেকে 1 নম্বর ফুলের গর্ভমুণ্ডেই পড়লো, তাহলে সেটাও সব পরাগযোগ। আবার এই গাছের মধ্যে অনেকগুলো ফুল আছে, তাহলে এই গাছের একটা ফুল থেকে পরাগরেণু যদি 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর ফুলে যদি এসে পড়ে, তাহলে সেটাও কিন্তু স্বপরাগযোগ। যখন মানে একই গাছের একই ফুলেরই পরাগরেণু সেই ফুলেই গর্ভমুণ্ডে পড়ে, তখন সেটা হচ্ছে মানে তোমরা দেখেছো যে 2 ধরনের হয়, একটা হচ্ছে গেইটোনোগ্যামি, তাই না, একটা হয় অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। এবার
একই ফুলের মধ্যে পড়তে পারে, সেটা একটা কন্ডিশন হতে পারে, সেটা যেমন এক ধরনের স্বপরাগযোগ্য আমি বললাম। একই রকমভাবে মানে ওই গাছেরই তো আরও অনেক ফুল রয়েছে, সেখানে কিন্তু অন্য ফুলের মধ্যেও কিন্তু সেটা মানে পরাগরেণুটা কিন্তু মিশে পরাগযোগ ঘটতে পারে। ওকে, তাহলে সেটাও কিন্তু এক ধরনের স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বপরাগযোগ হলে কিন্তু কোনোভাবেই গাছটা কিন্তু পাল্টাবে না, গাছটা কিন্তু একই থাকবে কোনোভাবে। একটা গাছ থেকে, এখানে যেমন গাছ রয়েছে, ধরো এখানে একটা গাছ রয়েছে, কখনোই সেই ফুল থেকে পরাগরেণু অন্য কোনো গাছে গিয়ে এসে পড়বে না। কেমন, যখন গাছ চেঞ্জ হয়ে যাবে, একটা গাছ থেকে পরাগরেণু যখন অন্য কোনো গাছে এসে পড়বে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু ইতর পরাগযোগ হয়ে যাবে। ওকে, স্বপরাগযোগে আমরা দেখলাম যে স্বপরাগযোগে একই ফুলে হতে পারে, যেটা হচ্ছে অটোগ্যামি বলা হয়, অটোগ্যামি। আর আরেকটা হতে পারে একই গাছে অনেকগুলো ফুল আছে, একটা ফুল থেকে অন্য ফুল, সেটা হচ্ছে গেইটোনোগ্যামি। আর ইতর পরাগযোগে পুরো গাছ পাল্টে যাবে। কেমন, এবার পয়েন্টগুলো খেয়াল করো, এখানে মানে অপশান যেগুলো দেওয়া হয়েছে। প্রথম বলছে স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, এটা কিন্তু সঠিক। কেমন, কেন, অটোগ্যামি যদি হয় একই ফুলে তাহলে বাহক লাগবে না। আবার একটা ফুল থেকে অন্য ফুলে যদি হয় ওই গাছে, তাহলে সেটা বাহকের প্রয়োজন হতে পারে। যাই হোক, জেনারেলি আমরা মানে স্বপরাগযোগের ক্ষেত্রে বলি যে বাহকের প্রয়োজন হয় না, যেহেতু একই গাছের মধ্যে ঘটে। এটা ঠিকই বলেছে। নেক্সট, অপত্য উদ্ভিদে কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, এটাও ঠিক, কারণ ওই গাছ থেকে পরাগরেণু অন্য গাছে যাচ্ছে না, তাহলে নতুন বৈশিষ্ট্য কোনোভাবে আসবে না। ওকে, অপশান ঘ দেখো, ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের এবং গন্ধহীন হয়। যেহেতু স্বপরাগযোগের ক্ষেত্রে মানে পতঙ্গ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বাহক প্রয়োজন হচ্ছে না, প্লাস একই গাছে থাকছে, তার জন্য এখানে ফুলগুলো কিন্তু অনুজ্জ্বল বর্ণের এবং গন্ধহীন হয়। উজ্জ্বল কাদের হয়, যাদের কীটপতঙ্গকে আকৃষ্ট করতে হয়, কীটপতঙ্গকে ডাকার দরকার হয়। কেমন, তাদের স্বপরাগযোগ ঘটে না বলে তারা মানে মিষ্টি গন্ধ থাকে, ফুলের সুন্দর রং থাকে, যাতে করে পতঙ্গকে আকর্ষণ করতে পারে, নিয়ে তাদের পরাগরেণু দূরে কোনো গাছে নিয়ে যেতে পারে, ইতর পরাগযোগ ঘটাতে পারে, তার জন্য তাদের ফুলগুলো রঙিন হয়। কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে ওদের রং বা গন্ধের কোনো প্রয়োজন হয় না, তার কারণ সেই গাছেই ঘটে, অন্য বাহকের উপর কোনো নির্ভর করতে হয় না, কোনো কারো উপর বা কোনো বাহকের উপর কিন্তু ডিপেন্ড করে না। ওকে, সবগুলো ঠিক। কিন্তু এখানে গ অপশানটা খেয়াল করো, এখানে বলছে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, দুটো আলাদা আলাদা উদ্ভিদ দরকার হয় না, গাছ পাল্টে গেলেও মানে সেটা হচ্ছে ইতর স্বপরাগযোগ নয়। তার মানে এই যে অপশান গ অপশান, এটা কিন্তু স্বপরাগযোগের জন্য বলেনি, এটা কিন্তু সঠিক নয়। নেক্সট কোয়েশ্চেন, এখানে বলেছে দেখো, এই জিনোটাইপযুক্ত গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে। ওকে, যেটা আমি সূত্র বলছিলাম, সূত্র হচ্ছে 2n, এটা হচ্ছে সূত্র। বড় ছোট মানে হেটেরো জায়গায় দেখতে হবে, এখানে বড় ছোট ক্যাপিটাল আর স্মল ওয়াই আছে, আবার ক্যাপিটাল আর স্মল আর আছে, তার মানে এন এর বদলে কী হবে, দু জোড়া, তার মানে 2 বসবে। 2 মানে হচ্ছে 4, তার মানে 4টি কিন্তু এখানে গ্যামেট আমাদের উৎপন্ন হবে, এবং সেগুলো হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, তাহলে 4 ধরনের আমাদের গ্যামেট উৎপন্ন হবে। আজকে লাইফ সায়েন্সের আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা আর বিশেষ আর কোনো বেশি প্রশ্ন যাচ্ছি না। 15টি কোশ্চেন হয়েছে, 15টি কোশ্চেন আমাদের সীমাবদ্ধ থাক। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। তোমাদের যে এমসিকিউগুলো এখানে প্রোভাইড করা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন এখানে রয়েছে, তাহলে এগুলো প্র্যাকটিস করলে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়, কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তোমরা জানতে পারবে, বা নেক্সট তোমাদের কোন ধরনের প্রশ্ন 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য আসতে পারে সে সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে। ওকে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং নেক্সট ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। সেগুলো দেখার জন্য যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলো দেখবে। ফিজিক্যাল সায়েন্সেরও আমাদের মাস্টার এমসিকিউ সিরিজ শুরু হয়ে গেছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।